This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ খবরের শুরুতেই এই মুহূর্তের লেটেস্ট আপডেট জানাবো। মহাকুম্ভে সেখানে মহা বিপর্যয় হয়েছে, কথা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়েছে, শতাধিক সেই সংখ্যা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। শহর কলকাতার গলফ গ্রিনের বাসন্তী পোদ্দার, শালবনির উর্মিলা ভূঁইয়া, জামুরিয়ার বিনোদ রুইদাস, মালদার বৈষ্ণবনগরের অমিয় সাহা এবং রামপুরহাটের প্রৌঢ়া গায়ত্রী দে। TV9 বাংলায় সম্প্রচারিত ছবি দেখে গায়ত্রী দেখে মৃত বলে শনাক্ত করেছে তার পরিবার। এদিকে এই 5 জনের মধ্যে রাজ্যে ফিরেছেন 3 জন, তাদের দেহ রাজ্যে নিয়ে আসা হয়েছে। গলফ গ্রিনের বাসন্তী পোদ্দার, শালবনির উর্মিলা ভূঁইয়া এবং জামুরিয়ার বিনোদ রুইদাসের দেহ তাদের বাড়িতে ফিরেছে, কিন্তু দেহ ফেরানো নিয়েও যোগী সরকারের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ। অস্বাভাবিক মৃত্যু সত্ত্বেও ময়না তদন্ত ছাড়াই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। অভিযোগ, ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, দেওয়া হয়নি। মৃত্যুর সংখ্যা ধামাচাপা দিতেই কি একের পর এক এই বেআইনি পদক্ষেপ সরকারের? এ প্রশ্ন একেবারেই এড়ানো যাচ্ছে না। অমিয় সাহা এবং গায়ত্রী দে, এদের বাড়ির থেকে আমার 2 সহকর্মী রয়েছেন, শুভতোষ এবং হিমাদ্রি। আমি প্রথমে হিমাদ্রির কাছে যাব। হিমাদ্রি, এক্ষেত্রে আলাদা করে কোনো প্রশ্ন নয়, খুবই অপ্রীতিকর এই ঘটনা, অস্বাভাবিক এই ঘটনা, এবং কখনোই এই ঘটনা এমন কাজ করতে গিয়ে দেহ বাড়িতে ফিরে আসে আমরা জানি সেখানে কি শোকের আবহ। আমি একটু জানতে চাইবো কি বলছেন তারা, কিছু অব্যবস্থার অভিযোগ তারা তুলছেন, এক্স্যাক্টলি কি বলছেন তারা? দেখো, পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু একেবারেই সাহায্য করা হচ্ছে না। কারণ গত সোমবার দিন বাড়ি থেকে বেরিয়েছিলেন গায়ত্রী দে, তারপর মঙ্গলবার দিন লাস্ট কথা হয়েছে। তারপর থেকে কিন্তু বারবার প্রশাসনের সাথে, সেখানকার প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও সেই যোগাযোগ যেমন এক প্রকার করতে পারেননি তারা। পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি। এবং আজ সকালেও তার বাড়ির লোক বলছেন যে স্থানীয় প্রশাসনকেও বারবার জানিয়েছেন, যেমন তাদের গায়ত্রী দিয়ে কোথায় রয়েছে সেটা যেমন এক প্রকার জানতে পারেননি। অপরদিকে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু কোনো রকম সাহায্য করা হয়নি তার পরিবারের লোকজনকে, সেই অভিযোগ বারবার তুলছেন। এবং TV9 বাংলায় যে ছবি দেখে তারা শনাক্ত করেছেন, যে তার ছেলে শনাক্ত করেছেন এবং তার নাতি শনাক্ত করেছেন যে এই যে মৃতদেহ রয়েছে সেটি গায়ত্রী দের, তিনি মহাকুম্ভে গিয়েছিলেন এবং পদপিষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে, এমনটাও কিন্তু আশঙ্কা করছে তার পরিবারের লোকজন। এখনো পর্যন্ত যদিও লোকাল যে স্থানীয় প্রশাসনের হিমাদ্রি, আমি খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি তোমায়, হিমাদ্রি আমি খুব স্পেসিফিক্যালি তোমাকে জিজ্ঞেস করি যে যেভাবে মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, এই কথা বলার অপেক্ষা রাখে না, কিন্তু সেক্ষেত্রে ময়না তদন্ত ছাড়া, ডেথ সার্টিফিকেট ছাড়া দেহ যে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে হাসপাতাল থেকে কি লিখে ছাড়া হচ্ছে, কি বলা হচ্ছে? একটা তো কাগজ থাকবে। এখনো পর্যন্ত তাদের সাথে যেমন যোগাযোগ করা হয়নি, যে মৃতদেহ রয়েছে সেখানে পড়ে সেই মৃতদেহকে আনার কি ব্যবস্থা রয়েছে বা কি পদ্ধতিতে দেওয়া হবে, এখনো পর্যন্ত কিন্তু পরিবারের লোককে কিছুই জানানো হয়নি। তারা টোটালটাই ধোঁয়াশাতে রয়েছেন এবং পরিবারের লোক এটা বলছেন যে তাদের সাথে যোগাযোগ করা হোক, বা যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানেও তারা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু সেইভাবে যোগাযোগ করতে পারেননি। তাদের বাড়ির লোক যে 3-4 দিন ধরে নিখোঁজ রয়েছে তারা বারবার চেষ্টা করছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম আশ্বাস বা কোনো রকম যোগাযোগের চেষ্টাই করা হয়নি যে মৃতদেহ রয়েছে এটা কী পদ্ধতিতে আনা হবে, তার ময়না তদন্ত আদৌ করা হবে কিনা বা হয়েছে কিনা, কোনো কিছুই এখনো পর্যন্ত জানানো হয়নি। সমস্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে পরিবারের লোকজন। বেশ, হিমাদ্রির সঙ্গে থাকো। আমি আমার অপর সহকর্মী শুভতোষের কাছে যাই। শুভতোষ, এই মুহূর্তে অমিয় বাবুর পরিবারের আপডেট আমাদের দেবেন। শুভতোষ, অমিয় বাড়ির পরিবারের লোকজন তারা কি বলছেন এবং এক্ষেত্রে তাদের সঙ্গে কোন কোন অব্যবস্থা হয়েছে বলে তারা অভিযোগ করছে, একটু ডিটেল বলো প্লিজ। দেখো শুভজিৎ, তারা একসাথেই গিয়েছিল, প্রায় জনদশেক তারা ছিলেন। তাদের পরিবারের লোকজন ছাড়া আশেপাশে তাদের প্রতিবেশী কেউ কেউ তাদের সঙ্গে ছিলেন। এবং ঘটনার দিন সেদিনকে হঠাৎ করে কিন্তু সেই প্রচণ্ড ভিড় যখন হয় তখন এই অমিয়বাবু তাদেরকে মানে দলছুট হয়ে যান, তাদেরকে সে একেবারে হারিয়ে যায় বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে, এবং তখন পরিস্থিতিও ছিল না। এবং তারপরে যখন তাকে ফোন করা হয়, তার বাবা তাকে ফোন রিসিভ করেন অমিয়বাবু, এবং করে নিয়ে এক নির্দিষ্ট জায়গায়
জায়গাতে এসে তারা মিট করেন এবং এসেই সেই যখন তাকে খুঁজে আনা হয় বা তিনি যখন এসেই বলেন তিনি প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, তার বুকে আঘাত লেগেছে, বারবার ধাক্কাধাক্কির মধ্যে তখন তার বুকে হয়েছে এবং তারপরেই তিনি অজ্ঞান হয়ে যান, অচৈতন্য হয়ে পড়েন। এই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করে দেয়। সবচেয়ে বড় বিষয়, তাকে যখন চিৎকার করে ডাকা হচ্ছে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা বা কোনো চিকিৎসক ছুটে আসা বা হাসপাতালে নিয়ে গিয়ে তাদের যে পরিষেবা পাওয়ার সেই ঠিকঠাক সেটা নেই, মানে সবটাই কিন্তু চরম অব্যবস্থার অভিযোগ তারা করছেন। এরপরে তারা বলেন যে অর্থাৎ এক্ষেত্রে সার্বিকভাবে একটা অব্যবস্থার অভিযোগ উঠছে, আদারওয়াইজ এই প্রশ্নগুলোর উত্তর মিলত। এই প্রশ্নগুলো আমরাও রাখলাম তাদের পরিবারের হয়ে, এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলবে, কিন্তু এই প্রশ্নগুলো জারি থাকুক। আপাতত হিমাদ্রি এবং সুব্রতোষ, তোমাদের দুজনকেই ধন্যবাদ জানাই। অন্যদিকে মহাকুম্ভে যে মহাবিপর্যয়ের কথা বলছিলাম, মৃতের সংখ্যা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? কারণ সার্বিক পরিস্থিতি এই প্রশ্ন তুলছে, পদে পদে TV9কে খবর সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশ্ন তুলছি কেন? আমার সহকর্মী সেখানে গিয়েছিলেন। প্রয়াগরাজে মতিলাল নেহরু মেডিকেল কলেজে স্বজনহারা পরিবারের সদস্যদের ভিড়, কেউ পরিজনের মৃতদেহ পেয়েছেন, কেউ এখনো খুঁজে পাননি। কেন এত বিলম্ব, ঠিক কি হয়েছিল তাদের সঙ্গে? এই খবর সংগ্রহ করতে যেতেই প্রয়াগরাজের মতিলাল নেহরু মেডিকেল কলেজের কর্মী আধিকারিকরা তারা চড়াও হন আমার সহকর্মী TV9 বাংলার রিপোর্টার বিপিন চৌবের ওপর। ধাক্কা দিয়ে বিপিনকে বের করে দেওয়ার চেষ্টা হয়। প্রশ্ন হচ্ছে কেন, কিসের ভয়? এখানেই শেষ নয়, একজন সাংবাদিককে গ্রেফতার করার হুমকি দেওয়া হয়। আমার সহকর্মী সেখানে দাঁড়িয়ে তাদের সেই হুমকির মুখোমুখি হন বিপিন, আমার সহকর্মী। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যমের প্রতিনিধির কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে? তাহলে কি কিছু লুকোনোর চেষ্টা করছে যোগীর উত্তরপ্রদেশের সরকার? সরাসরি এই প্রশ্ন আরো একবার আমরা রাখলাম, কি লুকোনোর চেষ্টা? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজেই ছাড়বো। একবার দেখুন সেই সময়কার, সেই মুহূর্তে কতটা বিপর্যয়, বিড়ম্বনা, কতটা অব্যবস্থা, কতটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় আমার সহকর্মী বিপিনকে। पाकिस्तान है, डेड बॉडी के पास गए हैं, हम लिस्ट नहीं दिखा सकते। और जहां एक लिस्ट लगाई गई है, ये देखिए, ये 24 मृतकों की लिस्ट है। 30 लोगों का आंकड़ा सरकार के द्वारा जारी कर दिया गया है। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। हाथ क्यों पकड़ रहे हैं आप? हाथ क्यों? आप धक्का क्यों देंगे? धक्का क्यों देंगे? अरे आप ये, अरे इधर दिखाओ जरा, इधर दिखाओ कैमरा। अरे कैमरे में हाथ क्यों लगाओ? कैमरे में हाथ लगाएंगे कैसे? ये पाकिस्तान है क्या? ये पाकिस्तान है क्या? ये पाकिस्तान है, ये पाकिस्तान है। यहाँ हम डेड बॉडी के पास गए हैं, हम लिस्ट नहीं दिखा सकते हैं, हम लिस्ट नहीं दिखा सकते हैं। ये पाकिस्तान है, ये डेमोक्रेसी नहीं है। छिपा रहे हो, आंकड़ों को छिपा रहे हो, शर्म नहीं आती है? आश्रम को आंकड़ों को छिपा रहे हो। हाथ पकड़ रहे हो मेरा, हाथ पकड़ रहे हो, कैमरे में हाथ मांग रहे हो। अपना परिचय बताइए, अपना परिचय बताइए। अरेस्ट करिए मुझे अरेस्ट करिए, दरोगा जी मुझे अरेस्ट करिए, अरेस्ट करिए, अरेस्ट करिए, अरेस्ट करिए मुझे, अरेस्ट करिए, अरेस्ट करिए मुझे, अरेस्ट करिए मुझे, मुझे अरेस्ट करिए, करिए मुझे अरेस्ट करिए। मैं यही खड़ा हूँ, मैं यही खड़ा हूँ। किससे क्यों नहीं जा सकते? मेडिकल कॉलेज में जा नहीं सकते हैं? किससे पूछना आप बताइए? किससे अनुमति लेनी आप बताइए? किससे अनुमति लेनी आप मुझे बताइए? किससे? मैं, मेरे पास ये देखिए, मैं विपिन चौबे मेरा नाम है, TV9 चैनल है। सरकार ने मुझे आइडेंटिटी कार्ड दिया है। मैं यहाँ जाके देखूंगा कितने लोग मारे गए हैं, कितने लोग लापता हैं। मैं सवाल करूंगा भाई साहब आपसे। आप, मेरा परिचय ये है, मेरा परिचय ये है, मेरा परिचय, मेरा कैमरा है सर। सर किस, आपने मुझसे पूछा? आप मेरा हाथ पकड़ के मुझे ढकेल रहे हैं, आप बदतमीजी कर रहे हैं। किस, आपने मुझसे पूछा? आपने मुझसे पूछा? आपने मुझसे पूछा? आपने मुझसे पूछा? मेरा कैमरा, मेरा ID, मेरी आइडेंटिटी कार्ड मेरे पास है। आपका आइडेंटिटी कार्ड क्या है? आपका आइडेंटिटी कार्ड कहाँ है? पाकिस्तान है वो, पाकिस्तान है। लोग मर गए, मजाक बना दिया आप लोगों ने। आंकड़ों पर झूठ बोल रहे हैं आप लोग, आंकड़ों पर झूठ बोल रहे हैं। शर्म नहीं आती आप लोग को? लोग मर गए हैं, तमाशा बना दिया आप लोगों ने। सर हम लोग ढूंढते कहीं नहीं मिल रही है, एक भी बॉडी नहीं मिल रही है। 4-4 दिन से परेशान रहे। देखो ना, बॉडी देखो। अरे बात कर रहे हैं हम लोग। अरे हाथ क्यों लगा रहे हो? हाथ क्यों लगाओगे? ध्यान से, ध्यान से, तरीके से हाथ नहीं लगाएंगे आप हाथ नहीं लगाएंगे। आप ढंग से बात करेंगे, आप ढंग से बात करेंगे। पाकिस्तान बना लिया क्या इसको? प्रयागराज में नहीं आता मोतीलाल नेहरू मेडिकल कॉलेज, पोस्टमार्टम हाउस। हाथ लगाओगे? अपना परिचय बताइए आप, अपना परिचय बताइए, कौन है आप? किस अधिकार से आप हाथ लगा रहे हैं? किस अधिकार से बाहर कर रहे हैं आप? परिचय बताइए, परिचय बताइए अपना। अरेस्ट करवा रहे थे, आओ अरेस्ट करवाओ, यही खड़ा हूँ। आइए, आइए अरेस्ट करवाइए। शर्म नहीं आती? लाशों पर झूठ बोलते हो, आंकड़ों को छिपा रहे हो,
लोग मर गए हैं, मारे गए हैं, लोगों की लाशें नहीं मिल रही है, परिवार यहाँ भटक रहा है। झूठ बोल रहे हो आप, छेड़छाड़ कर रहे हैं। पोस्टमार्टम हाउस में मैं घुसा हूँ, लिस्ट नहीं देख सकता हूँ, फोटो नहीं देख सकता हूँ, झूठ बोल रहे हो। आओ बाहर आओ, अरेस्ट करवाओ, आओ, दम है तो बाहर आइए, आओ गेट के अंदर पुलिस वालों की मौजूदगी में छुपो मत, सच आओ, आओ आओ बाहर आओ, आओ अपना परिचय बताओ, दम है तो परिचय बताओ अपना। कैमरे पर हाथ मारोगे, जल्दी से छेड़छाड़ करोगे, आंकड़ों को छुपाओगे, शर्म नहीं आती तुमको? परिचय बताओ अपना। থ্যাংক ইউ ভেরি মাচ বিপিন। আপনারা দেখলেন আমার সহকর্মী বিপিনের সঙ্গে কি রকম আচরণ করা হয়, কিন্তু টিভি9 বাংলা কখনো থেমে থাকেনি। টিভি9 নেটওয়ার্কের প্রত্যেকটা চ্যানেল আমরা প্রত্যেকে কখনো থেমে থাকিনি। এই প্রশ্ন তুললাম, আবারও তুললাম, কোন ভয়ে, কিসের ভয়ে আটকে রাখা হচ্ছে, কিসের ভয়ে সাংবাদিকদের গায়ে হাত তোলা হচ্ছে, কিসের ভয়ে গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে, সে প্রশ্নের উত্তর আমরা অবশ্যই চাইবো। আমরা ভয় পাবো না, আমরা সে প্রশ্নের উত্তর নিয়েই ছাড়বো। इधर दिखाओ जरा, इधर दिखाओ कैमरा। अरे कैमरे में हाथ क्यों लगाओ, कैमरे में हाथ लगाओ। মহাকুম্ভে মহাবিপর্যয়, সরাসরি উত্তরপ্রদেশের যোগী সরকারের দিকে এবার আঙুল তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি কমপক্ষে 100 জনের মৃত্যু হয়েছে মহাকুম্ভে। বিজেপি শাসিত রাজ্য না হলে হয়তো রাষ্ট্রপতি শাসন জারির কথা উঠত, চড়া সুর তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এত মানুষ যখন যাবে, একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই। এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো, বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে, যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হতো। এখন তো সরকারি ফিগারই দিতে পারে, কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন। আমি যতটুকু দেখেছি শুনেছি, ওখানকার যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে, সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে, নেতা মন্ত্রীরা যাচ্ছে, তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা, দুঃখের তো। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন আপনাদের শোনালাম, কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আবার বলছেন যে মহাকুম্ভে যা ঘটেছে সেটা একটা দুর্ঘটনা, মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীরা, এমনটাই মনে করেন সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন তার মুখ থেকেই শুনুন। আমাদের বিরোধীরা চাইছে যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুটাকে দিয়ে হিন্দুদের পবিত্র উৎসবকে যেন একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা যায়, সেটাকে কেন্দ্র করে ভয়ের বাতাবরণ তৈরি করা যায় এবং তাতে যাতে লোক যেন কম যায়। কারণ মক্কার থেকে বেশি লোক যাচ্ছে হিন্দুদের পুজো পার্বণে, আমাদের বিরোধীদের তো জ্বলবেই, সেটা জ্বলছে, সেই জন্য তারা এটা করার চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই, যে পৃথিবীর সব থেকে বেশি লোক ওখানে জমা হচ্ছে, এই রেকর্ডটা কেন হিন্দুদের নামে থাকবে? এই জন্যই অখিলেশ প্রসাদ যাদবের বুকে ব্যথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে ব্যথা, তৃণমূলের বুকে ব্যথা। কিচ্ছু লুকোনোর বিষয় নেই, একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এত লোক মারা গেছে, এত লোক, এবং আমি বলছি মিডিয়াকেও ব্যবহার করা হয়েছে এই জন্য। তৃণমূল কংগ্রেস কোনো ইস্যু না পেয়ে জল ঘোলা করার চেষ্টা করেছে। একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনা অনভিপ্রেত, কিন্তু এত মানুষ একসাথে এসে যাওয়ার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। আর সেই তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত দুর্গাপুজোতে নদিয়ার একটি ক্লাব উঁচু দুর্গা প্রতিমা করেছিল বলে সেই ক্লাবকে প্যান্ডেলকে পারমিশন দেওয়া হয়নি, ভিড় সামলাতে পারবে না বলে। নদিয়ার মতো একটি প্রান্তিক জায়গায় ক লাখ লোক হতো, তারা বলছে প্রতিদিন 3 কোটি 2 কোটি লোক হচ্ছে কুম্ভে, তা নিয়ে জ্ঞান দিচ্ছে। রাজনীতিকদের বক্তব্যে বারবারই এই মিডিয়াকে নিশানা করার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এক্ষেত্রেও দেখা গেল মিডিয়াকে নাকি ব্যবহার করা হয়েছে। না, আমরা মিডিয়ার প্রতিনিধি হয়ে বলছি মিডিয়াকে অত সহজে ব্যবহার করা যায় না, যাবেও না, এটা আমাদের বিশ্বাস। কিন্তু একটা বিষয় ভাবুন আপনারা, শুনুন, যার কথা এবার বলবো, এই যে মহাকুম্ভে পদপিষ্ট মৃতের সংখ্যা আড়াল করার চেষ্টা হচ্ছে, এই চাঞ্চল্যকর অভিযোগ তো তুলছেন যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকারের পর্যটক দপ্তরের প্রচারক, যার নাম তানিয়া মিত্তল। তিনি দাবি করছেন যে মৌনী অমাবস্যায় মহাকুম্ভের সেক্টর 21-এ কোটি কোটি পুণ্যার্থীর ভিড় সত্ত্বেও চূড়ান্ত অব্যবস্থা ছিল। এটা তানিয়া বলছেন, আমরা বলছি না, কোনো মিডিয়া বলছে না। চোখের সামনে শ্বাস বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন অনেকে।
অনেক বাবা মা তাদের সন্তানকে হারিয়েছেন। হাড়হিম করা অভিজ্ঞতা উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের প্রচারক তানিয়া মিত্তলের। তাহলে তানিয়াকে কি বলবেন? आप ये समझो कि वो ट्रॉमा मेरी आंखों में ही बस गया है। कम से कम वहाँ पे 30-40 लोग तो मरे ही थे, कम से कम। मैं क्यों कर रही हूँ ये? मेरे को भी नहीं करना यार, मुझे नहीं आना कैमरा पे। पर अगर मेरे ऊपर कोई अटैक होता है, मैंने वो काम किया जो सबको करना चाहिए था। और अभी भी मैं सिर्फ इसलिए कैमरा पे आई हूँ कि उन बच्चों को जो खो गए हैं या जो लोग मर गए उन्हें कुछ मुआवजा मिल जाए, उनका घर चल जाए, क्योंकि उनके माँ बाप तो रहे ही नहीं ना, मेरे हाथों में ही नहीं रहे। मैं जिसमें क्या झूठ बोलूँ जब मेरे हाथ में ही लाश है। मैंने कभी उठावनी नहीं देखी थी, मैं लाशें उठा के आ रही हूँ। तो मतलब मैं अपना ट्रॉमा कहाँ निकालूँ? बस अपनी सिचुएशन से, गलतियों से भागो मत। आप सब पे हमसे ज़्यादा पावर है। आप फ़ोन करोगे पीएम सर को तो वो ये थोड़ी कहेंगे कि मरने दो। मुझे नहीं लगता कि योगी जी का भी ये नेचर है कि वो कहेंगे मरने दो। पर आप उन्हें बताओ तो सही। फेलियर सबसे होता है यार, फेलियर से आप छोटे नहीं हो जाते। आप एक बकरा ढूंढ रहे हो कि वो लड़की झूठ बोल रही है, या ये बकरा ढूंढने की जगह अपना फेलियर एक्सेप्ट करो, लोगों को बचाओ, उनको उनके पैसे दो। উত্তরপ্রদেশ সরকারেরই একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি, তিনি কাঁদতে কাঁদতে প্রশ্ন তুলছেন, তিনি ভয়ের সঙ্গে প্রশ্ন তুলছেন। এ প্রশ্ন আমাদেরও। একে কি বলবেন? কে কাকে দ্বারা কিভাবে ব্যবহৃত হচ্ছে এ প্রশ্ন আরও একবার তুলবেন জানি না, কিন্তু আমরা সত্যিটা চাই। মহাকুম্ভের মৃতের সংখ্যা উত্তরপ্রদেশ সরকার লুকোচ্ছে, এমনটাই আক্রমণ সমাজবাদী পার্টির প্রধান अखिलेश যাদবের। কি বলছেন अखिलेश, তার মুখ থেকে শোনাবো। जिन लोगों की जान गई है भगदड़ में, सरकार संख्या छिपा रही है। और सरकार इसलिए संख्या छिपा रही है क्योंकि उन्हें मुआवजा न देना पड़े। पहले हमारा ध्यान इसी पर है, जो खोए हुए लोग हैं उनकी सही जानकारी दे, सरकार सूची दे, शव का पूरा इंतज़ाम करे, उन्हें पहुंचाने से लेकर के उनके घर परिवार को जल्दी से जल्दी जानकारी और सूचना देनी चाहिए। অব্যবস্থার কথা বা অব্যবস্থার প্রশ্ন বারবার উঠছে, তার কারণ একটা তো যেটাকে বলা হয় জানকারি, একটা তো জানা যাবে কারা হারিয়ে গিয়েছেন, কারা নিখোঁজ, কাদের মৃত্যু হয়েছে, সেটা জানা যাচ্ছে না কেন? মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে লম্বা হচ্ছে নিখোঁজের তালিকা। বেহালার সুবীর নস্কর, রানাঘাটের সুমিত্রা পাল, পূর্ব মেদিনীপুরের কালিকাপুরের অর্চনা মাইতি, জুনপুটের পবন কুমার জানা, মালদার ইংরেজবাজারের অনিতা ঘোষ। উৎকণ্ঠা বাড়ছে। যোগী সরকারের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ উঠছে। একদিকে অব্যবস্থার অভিযোগ, পাশাপাশি এই মুহূর্তে অসহযোগিতার অভিযোগ। যাদের পরিবারের মানুষজনের খোঁজ তারা পাচ্ছেন না, তারা কোনো রকম খোঁজ নিতে যখন যাচ্ছেন তখন তারা সহযোগিতাও পাচ্ছেন না, এমনটা অভিযোগ তাঁদের। এরকম অব্যবস্থা আমি আমার জীবনে কোথাও দেখিনি। এত বড় একটা মেলা তারা অর্গানাইজ করছেন, কোনো একটি মানুষের খবর তারা দিতে পারছেন না। আইদার তারা কিছু বলুক যে তিনি কোথায় আছেন। আমরাও তো গঙ্গাসাগরে এত মানুষ হারিয়ে যায়, আপনারা জানেন। আমরা সঙ্গে সঙ্গে আমাদের যে টিম রয়েছে, যে এনজিওসরা রয়েছে, আমরা খুঁজে বার করে তাদের পরিবারের হাতে তুলে দিই। তো একটা সিস্টেম, কোনো সিস্টেম নেই এখানে। তো হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, এটা তো জাতীয় মেলা। আমরা এত কিছু করে কোটি কোটি মানুষ আসেন, যেহেতু বাংলায় হয়, মমতা ব্যানার্জির রাজ্যে হয়, তাই জাতীয় মেলা করা যাবে না। যেহেতু মমতা ব্যানার্জি করেন, তাই 1 টাকাও দেওয়া যাবে না। ওনারা তো সব টাকাই পাচ্ছেন। এত হাইটেক প্রচার, লাভটা কি হলো? এতগুলো মানুষের প্রাণ গেল, এতগুলো মানুষ নিখোঁজ। ফলে আমরা লেগে আছি, আবারও চেষ্টা করছি। আমি আজকে আবারও কথা বলবো সবার সঙ্গে। যারা মারা গেছেন তাদের পরিবারকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা ডেথ সার্টিফিকেট না পেলে বা কোনো রকম সমস্যা হলে আপনারা অবশ্যই স্থানীয় বিজেপি জনপ্রতিনিধি যদি না থাকে, বিজেপির যারা পার্টির নেতৃত্ব আছে তাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আমি উত্তরপ্রদেশ সরকারের সাথে কথা বলে আপনাদের ডেথ সার্টিফিকেট যেন সঠিকভাবে আপনারা পান তার ব্যবস্থা করব, এবং তার সাথে সাথে শুধু তাই নয়, আপনাদের যে আর্থিক সাহায্য পাওয়ার কথা সেই আর্থিক সাহায্য আপনারা পাবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবার কলেজেও। অ্যান্ড্রুজ কলেজ গড়িয়ার, সেখানে সরস্বতী পুজনে তুলকালাম কাণ্ড, তৃণমূল ছাত্র পরিষদের 2 গোষ্ঠীর সংঘর্ষ, এই অবধি আমরা বুঝলাম। কিন্তু জানা যাচ্ছে 3য় বর্ষের ছাত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ। ঠিক এই জায়গায় আমি প্রশ্ন তুলব। আমার সহকর্মী সুমন মহাপাত্র আমার সঙ্গে রয়েছে। সুমন, তাদের মধ্যে সংঘর্ষের কি কারণে সেটা জানবো, তবে ধর্ষণের হুমকি মানে কি বলছেন? দেখো, সরস্বতী পুজোকে কেন্দ্র করে
একাধিক কলেজে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ প্রকাশ্যে আসছে, কোন্দল প্রকাশ্যে আসছে। জানা যাচ্ছে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ গড়িয়ার নামজাদা কলেজ, সেখানে এক পড়ুয়া সে আজকে 3rd ইয়ারের সাপ্লির ফর্ম ফিল আপ করতে গিয়েছিল। সেই সময় সেখানকার পাস আউট MBA করছেন এখন এক ছাত্র নেত্রী, তার সঙ্গে বাদানুবাদ হয় এবং তারপর ওই ছাত্র নেত্রী তাকে মারধর করেন এবং পাশাপাশি হুমকি দেন বলে অভিযোগ। যদি ওই ছাত্র নেত্রী রিয়া মল্লিক তিনি সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলেরই আরেক নেতা কোহিনুর মজুমদারের নাম করে বলছেন তিনি বকলমে সব করাচ্ছেন। সব মিলিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার এই মুহূর্তে। বেশ বেশ, আমি শুনবো সুমন, ধন্যবাদ। আমি শোনাবো যে অভিযুক্ত যিনি অভিযোগ করছেন তিনি কি বলছেন, আর তৃণমূল কংগ্রেস নেতা কোহিনুর মজুমদার কোহিনুরই বা কি বলছে, পরপর শোনাই আপনাদের। আমি কলেজে রীতিমতো গেছি আমার দরকারে। এর আগেও রিয়া মল্লিক যে আছে কলেজে, আমি জানি না, উনি অনেকদিন আগে পাস আউট আমি শুনেছি কলেজের, তো বহুবার হুমকি দিয়েছে যে তুই যাদবপুর এলাকার না, তুই যাদবপুরে এসে যাদবপুরে কলেজ করবি না, যাদবপুর আমার শ্বশুরের, এরকমভাবে আমাকে বলছে তুই 111-তে থাকিস, ওয়ার্ড 111 পেরিয়ে 110-এ পা রাখবি না, গড়িয়ার এদিকে পা রাখবি না, এরকম করে হুমকি দিচ্ছে। তো নানান রকমভাবে প্রিন্সিপালকে জানানোর চেষ্টা করেছে, প্রিন্সিপাল কোনো রকম কোনো উদ্যোগ নেননি। থানায় জানিয়েছি, এর আগেও বহুবার লেটার দিয়েছি, থানায় কোনো রকম উদ্যোগ নেননি, যার জন্য আমি কলেজ বন্ধ করে দিয়েছি। কলেজে আমি আসি না রেগুলার। ক্যাম্পাসের গেট থেকে আমাকে ধরেছে, আমার আরেকজন বন্ধু ছিল, লাইনে ছিল, আসতে পারিনি। ক্যাম্পাসের গেট থেকে আমাকে ধরেছে, নিয়ে গিয়ে ও আর কয়েকজন জুনিয়র, ওরা আমার থেকে কিন্তু জুনিয়র, তারা আমাকে 101 রুমে নিয়ে গিয়ে আমাকে রীতিমতো আমার হাতে খামচে ধরে আমাকে টেনে উঠে নিয়ে গেছে, আমার ফোন তুলে আছাড় মেরেছে। আমি কাউকে জানানোর যাতে চেষ্টা না করতে পারি, আমার ব্যাগ ছিঁড়ে দিয়েছে, ব্যাগ টেনে নিয়েছে, নিয়ে গিয়ে আমাকে আমার গায়ে হাত তুলেছে। যদি এরপর কলেজ দেখে এখন তো মেয়েরা মেরেছে, পরে ছেলে দিয়ে রেপ করাবো, আমাকে এই কথা বলেছে। এবার ও বলেছে ও কলেজে মার খেয়েছে, আমার হাতে মার খেয়েছে। কলেজে ফর্ম ফিল আপ করতে এসছে বা জমা দিতে এসছে 500-600 ছাত্রছাত্রী, নিশ্চয়ই সেখানে কেউ না কেউ ওকে মার খেতে দেখেছে। ও যদি কলেজে টিএমসিপি করে, ওর হয়েও নিশ্চয়ই বন্ধুবান্ধব বলার ছিল না সে কলেজে কেন নেই, সে কলেজে কেন তোমাদের কাছে অভিযোগটা করলো না, ইনস্ট্যান্ট কেন করলো না, প্রিন্সিপালের কাছে কেন গেল না, এগুলো ভিত্তিহীন, এগুলো খুবই অবাঞ্ছনীয়। তুমি বুঝতেই পারবে যে মজুমদার তো তৃণমূল করে, হ্যাঁ না, উনি টাকা তোলেন। আমি জানি না, আমার রিয়া মল্লিকের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি বহু পূর্বে চিনতাম, বহু পূর্বে কলেজে পড়তো, কিন্তু এই এখন তো কোনো যোগাযোগই নেই এবং আমি জানিও না কি ঘটনা ঘটেছে। এবার নৈহাটিতে গুলি চলল, খুন তৃণমূল কংগ্রেস কর্মী। নৈহাটির ব্যানার্জি পাড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করা হয়েছে। নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম জানা যাচ্ছে সন্তোষ যাদব।